আসসালামু আলাইকুম। সায়েন্স একাডেমি প্রো চ্যানেলের পক্ষ থেকে আজকের ক্লাসে আমি উপস্থিত আছি এইচআর হাসিব। আজকের আলোচনার টপিকস এসএসসি ফিজিক্সের সেকেন্ড চ্যাপ্টার গতি, মোশনের সেকেন্ড পার্ট। গত ক্লাসে ফার্স্ট পার্টে আমি 3-4টা জিনিস নিয়ে আলোচনা করেছিলাম। ওখানে ছিল গতি, গতির প্রকারভেদ, প্লাস ছিল স্কেলার ভেক্টর, ওগুলো সব ছিল। আজকের আলোচনার টপিকসগুলো এখানে দেওয়া আছে। একটা হচ্ছে দূরত্ব, সরণ, দ্রুতি, বেগ, ত্বরণ, মন্দন, আর লাস্টে কোশ্চেন সলভ করবো ইনশাল্লাহ। তো ক্লাস শুরুর আগে সবাই কেমন আছে? যদিও ভালো থাকার কথা না করোনার পরিস্থিতিতে, তারপরেও মোটামুটি ভালো থাকার চেষ্টা করতে হবে বাসায় অবস্থান করে। আর করোনার উপলক্ষে আসলে ক্লাসগুলো উপস্থাপন করা যায়, স্টুডেন্টরা যেন বাসায় বসে ক্লাস করতে পারে। তো আমরা আমাদের ক্লাস শুরু করি। এখানে 3টা জিনিস দেওয়া আছে। একটা হচ্ছে দূরত্ব বা সরণ, একটা আছে দ্রুতি বা বেগ, একটা আছে ত্বরণ বা মন্দন। বেসিক্যালি 3টা জিনিস একই। দূরত্ব যা সরণতা, দ্রুতি যা বেগতা, ত্বরণ যা মন্দনতা। একটু এখানে ডিফিকাল্ট, মানে আলাদা আলাদা করে দেওয়ার কারণটা হচ্ছে এর আগের টপিকসে যেখানে বলা হয়েছিল স্কেলার রাশি আর ভেক্টর রাশি, সেই স্কেলার আর ভেক্টরের জায়গা থেকে 3টা জিনিসকে আলাদা করা হয়েছে। এই দুইটার মধ্যে একটা স্কেলার একটা ভেক্টর, এই দুইটার মধ্যে একটা স্কেলার একটা ভেক্টর। ত্বরণ তো আমরা জানি ভেক্টর রাশি। তো আমরা মোটামুটি আলোচনায় চলে যাই। প্রথমে যেটা আছে সেটা হচ্ছে দূরত্ব অথবা সরণ। তো একটু বলে দিই, এখানে দূরত্ব, দ্রুতি, এই দুইটা হচ্ছে স্কেলার রাশি, এই দুইটা হচ্ছে স্কেলার রাশি। তো আমরা সংজ্ঞা থেকে পরে একটু ক্লিয়ার করে দিচ্ছি। দূরত্ব বা সরণ সেটা হচ্ছে এখানে বলা হচ্ছে সময়ের সাপেক্ষে কোন বস্তুর অবস্থানের পরিবর্তনকে সরণ বা দূরত্ব বলে। অ্যাকচুয়ালি আমরা এটাকে বলবো দূরত্ব, কারণ এখানে যেহেতু দিক উল্লেখ নাই, সুতরাং এটাকে আমরা সরণ বলতে পারি না, এটাকে জাস্ট বলবো দূরত্ব। তো আমি এখানে একটু কথা বলেছিলাম এই অবস্থান, এই টপিকসটা নিয়ে আজকে একটু বিস্তারিত আলোচনা করব। তো তারপরে এখানে আসি দ্রুতি বা বেগ। তো আমরা বলেছি দ্রুতি হচ্ছে স্কেলার, দূরত্ব হচ্ছে স্কেলার। এখানে সংজ্ঞাগুলো সবগুলো একই রকম। দূরত্ব, দ্রুতি এবং ত্বরণ সংজ্ঞাগুলো সবগুলো একই রকম। একটু ট্রিক্স দিই, সেটা হচ্ছে সময়ের সাপেক্ষে কোনো বস্তুর অবস্থানের পরিবর্তনকে দূরত্ব বলে। আমরা দ্রুতি বা বেগের ক্ষেত্রে কি লিখবো? একইভাবে লিখবো সময়ের সাপেক্ষে। সেম জিনিস কোনো বস্তুর, এখানে ছিল দূরত্ব বা সরণ, এখানে লিখবো সরণের পরিবর্তন। সরণের পরিবর্তনকে বেগ বা দ্রুতি বলে, যা ইচ্ছা বলে। তাহলে কি হলো, সবকিছু সেম আছে। আমার এটা ছিল 1 নম্বরে, এটার পরিবর্তন করলে আমরা পাবো 2 নম্বরটা, দ্যাট মিন্স বেগ। একইভাবে যদি ত্বরণে আসে তাহলে আমরা লিখতে পারি সেম জিনিস, সময়ের সাপেক্ষে কোনো বস্তুর, জাস্ট এই সরণের এখানে আমরা দিব বেগের পরিবর্তন। আশা করি ক্লিয়ার। সরণের এখানে দিব জাস্ট বেগ। তার মানে আমার প্রথমটাতে কি ছিল? দূরত্ব বা সরণ, সময়ের সাপেক্ষে কোনো বস্তুর অবস্থান, অবস্থানের পরিবর্তন করলে আমরা পাবো সরণ। আবার সময়ের সাপেক্ষে কোনো বস্তুর যদি সরণের, মানে এটার পরিবর্তন করি তাহলে পাবো এটা বেগ। তারপরে যদি আবার একইভাবে সরণের, সময়ের সাপেক্ষে যদি কোনো বস্তুর এই বেগের পরিবর্তন ঘটায় তাহলে আমরা পাবো ত্বরণ বা মন্দন। মন্দনটা পরের কথা, ওগুলো তো পরে আসে। তো সেটা পাবো বেগ। এখন আমরা সংজ্ঞাটা যদি লিখি এইভাবে, এখানে আমরা লিখছি সময়ের সাপেক্ষে, এখানে কোনো দিক উল্লেখ নাই, কিন্তু আমরা জানি বেগ হচ্ছে একটা ভেক্টর রাশি, সরণ হচ্ছে একটা ভেক্টর রাশি, ত্বরণ ভেক্টর রাশি। তাহলে যেগুলো ভেক্টর রাশি, যদি কোশ্চেন পড়ে দূরত্ব কাকে বলে বা দ্রুতি কাকে বলে, এরকম যদি কোশ্চেন পড়ে তাহলে আমরা নির্দ্বিধায় লিখে দিতে পারি সময়ের সাপেক্ষে কোনো বস্তুর অবস্থানের পরিবর্তনকে দূরত্ব বলে, আবার সময়ের সাপেক্ষে কোনো বস্তুর সরণের পরিবর্তনকে বেগ বলে। কিন্তু যদি কোশ্চেনটা আসে, সরি এখানে বেগ লিখতে পারা যাবে না, এটাকে লিখতে হবে দ্রুতি, কারণ এখানে কোনো দিক উল্লেখ করিনি। বাট কোশ্চেনটা যদি হয় বেগ কাকে বলে, তাহলে আমরা যে জিনিসটা অ্যাড করবো সেটা হচ্ছে এই ফার্স্টের দিকে লিখে দেব নির্দিষ্ট দিকে। জাস্ট একটা জিনিস, সেটা হচ্ছে নির্দিষ্ট দিকে। একবার ভালোভাবে বুঝে নাও, সেটা হচ্ছে যে যদি বেগ অথবা সরণ এরকম টাইপের কোশ্চেন করা হয় বা ত্বরণ, এগুলো হচ্ছে ভেক্টর রাশি, স্কেলার ভেক্টরের এতটুকু পার্টই তোমাদের দেওয়া আছে এসএসসি ফিজিক্সে। তো যদি এরকম 3টা টাইপের যেগুলো ভেক্টর রাশি এরকম যদি কোনো কোশ্চেন হয়, তাহলে তার শুধু প্রথমে লিখবো নির্দিষ্ট দিকে।
নির্দিষ্ট দিকে, নির্দিষ্ট দিকে সেম সংজ্ঞা থাকবে। সময়ের সাপেক্ষে কোনো বস্তু স্মরণের পরিবর্তনকে বেগ বলে। তাহলে আমরা সংজ্ঞাগুলো মুখস্থ করার সময় যদি একটা সংজ্ঞা মুখস্থ করি তাহলে আমাদের বাকি সংজ্ঞাগুলো হয়ে যায়। কারণটা কি দেখো, সবগুলো সেম। সময়ের সাপেক্ষে কোনো বস্তুর অবস্থানের পরিবর্তন করলে পাবো স্মরণ, যদি স্মরণের পরিবর্তন করি তাহলে পাবো বেগ, বেগের পরিবর্তন করলে পাবো ত্বরণ। আশা করি সংজ্ঞার বেসিক পয়েন্টগুলো ক্লিয়ার। এখন আমরা এদের একটু পরিচয়ে যাব, এই ফোনটা কি। তো এখন আমি আলাদাভাবে কিছু উল্লেখ করছি না, স্মরণও যা দূরত্বও তাই। স্মরণ এবং দূরত্বের মধ্যে পার্থক্যটা স্কেলার ভেক্টর এবং সেটা কিভাবে লিখতে হবে দেখিয়ে দিয়েছি। বেগও যা, দ্রুতীয়তা, ত্বরণ, মন্দন একই জিনিস। তো আমরা এখন সবগুলো মিলিয়ে আলোচনা করব। এখন আমি সোজাসুজি স্মরণ লিখছি, আলাদাভাবে দূরত্ব লেখার প্রয়োজন মনে করছি না। স্মরণ, বেগ এবং লাস্টটা হচ্ছে ত্বরণ। স্মরণকে প্রকাশ করা হয় এস দ্বারা, অথবা কেউ প্রকাশ করে এক্স দ্বারা, কেউ প্রকাশ করে আর দ্বারা, কেউ প্রকাশ করে ডি দ্বারা। সবগুলা একই জিনিস। স্মরণ মানে এস, এক্স, আর, ডি, সবগুলো একই জিনিস। যেখানে কোনো জায়গাতে বলা হবে যে দূরত্ব বা স্মরণ, সেখানে তুমি এগুলোর যে কোনো একটা ইউজ করতে পারো। বাট আমাদের এই অধ্যায়ে এসটাকে বেশি প্রায়োরিটি দেওয়া আছে, যেটাকে বলা হচ্ছে দূরত্ব বা স্মরণ, এস। ঠিক আছে। এখন আবার আসি যদি বেগ, বেগকে প্রকাশ করা হয় ভি দ্বারা, বেগকেও প্রকাশ করা হয় ভি দ্বারা, দ্রুতিকেও প্রকাশ করা হয় ভি দ্বারা। কিন্তু ওই যে স্কেলার ভেক্টরের জন্য যে পার্থক্য, সেটা হচ্ছে বেগের উপর তীর দিতে হয়। বাট এগুলো তোমাদের দেওয়ার দরকার নাই, কারণ আমি স্কেলার ভেক্টর টপিক্সে বলেছিলাম যে এই স্কেলার ভেক্টরের আলোচনা ওই টপিক্সেই শেষ। এটার ইম্পর্টেন্স এই অধ্যায়ে বা এসএসসি ফিজিক্সে আর নাই। সুতরাং বেগকে আমরা নর্মালি ভি লিখলাম, তারপর ত্বরণকে লিখবো এ। এগুলার প্রকাশ করার রূপ আমরা জেনে ফেলেছি। এবার এগুলার একক লিখব। একক, স্মরণের একক আমরা নরমালি জানি মিটার, বেগের একক ms ইনভার্স 1 এবং ত্বরণের একক ms ইনভার্স 2। মাত্রা সমীকরণটা হচ্ছে, মাত্রা সমীকরণ m এর মাত্রা, স্মরণের মাত্রা হচ্ছে বড় হাতের এল। মাত্রা সমীকরণগুলো অবশ্যই ক্যাপস লক, দ্যাট মিন্স হচ্ছে বড় হাতের অক্ষরে লিখতে হয়, সবসময় বড় হাতের অক্ষরে লিখতে হয়। বেগের মাত্রা সমীকরণটা হচ্ছে m l t ইনভার্স 1, m l t ইনভার্স 2। এখন মাত্রাগুলো কিভাবে আসছে সেটা একটু বলি। আমরা স্মরণ তো যাই হোক হইল, মোটামুটি সময়ের সাপেক্ষে কোনো বস্তুর অবস্থানের পরিবর্তনকে আমরা স্মরণ বলছি। বেগের ক্ষেত্রে আমরা বলেছিলাম সময়ের সাপেক্ষে। ফিজিক্সে একটা জিনিস আমি সৃজনশীলের ওই টপিক্স ওই ক্লাসটাতে আলোচনা করেছিলাম, সৃজনশীল নিয়ে যে বেসিক্যাল পয়েন্টগুলো আলোচনা করেছিলাম, ওখানে বলেছিলাম যে তোমাকে পড়তে হবে থিওরি। মেন বইয়ে তোমাদের থিওরি দেওয়া আছে, পড়তে হবে তোমাকে থিওরি, লাইন বাই লাইন পড়তে হবে এবং সেই জিনিসটাকে ম্যাথামেটিক্যালি চিন্তা করতে হবে। মানে একটা জিনিস আমাকে বলে দিল যে সময়ের সাপেক্ষে কোনো বস্তুর অবস্থানের পরিবর্তনকে আমরা স্মরণ বলছি, বা সময়ের সাপেক্ষে কোনো বস্তুর স্মরণের পরিবর্তনকে আমরা বেগ বলছি। এটা একটা থিওরিটিক্যাল পার্ট, যেটা আমাদের মুখস্থ করলে হয়। বাট এটাকে তুমি যদি ম্যাথামেটিক্যালি চিন্তা করো তাহলে দেখো, যে বস্তুর সাপেক্ষে বলা হয় সেটা নিচে হয়, তার মানে কি বলা হয়েছে সময়ের সাপেক্ষে, তার মানে টি হবে নিচে। কার পরিবর্তন? স্মরণের পরিবর্তন যদি বলা হয়। পরিবর্তনকে আমরা বলি ডেল, ডেল্টা। এটা মানে হচ্ছে পরিবর্তন। সব জায়গাতে পদার্থ, রসায়ন, যে কোনো জায়গায় পরিবর্তন মানে বোঝায় ডেল। তাহলে আমরা বলছি সময়ের সাপেক্ষে, মানে টি হবে নিচে, পরিবর্তন। কার পরিবর্তন? স্মরণের পরিবর্তন। তাহলে ডেল এস, এটাকে বলা হচ্ছে ভি, ভি ইজিক্যাল টু ডেল এস ভাগ টি। তার মানে ভি ইজিক্যাল টু ডেল এস ভাগ টি আমি লিখতে পারি। একইভাবে ত্বরণের কথা যদি বলা যায়, ত্বরণ লিখতে পারি কার সাপেক্ষে বলা হয়েছে? সময়ের সাপেক্ষে। আমি চিন্তা করছি ম্যাথামেটিক্যালি, থিওরি সূত্র থেকে, মানে সংজ্ঞা থেকে ম্যাথামেটিক্যালি চিন্তা করে আমি সূত্রটা প্রয়োগ করছি। ঠিক আছে। তাহলে সময়ের সাপেক্ষে কার পরিবর্তন? পরিবর্তন যেহেতু, সুতরাং ডেল ভি। তাহলে এটা হচ্ছে আমাদের নরমালি সূত্র, মানে যে জিনিসটা আমাকে লিখিতভাবে বোঝালো, থিওরিটিক্যাল যেটা বোঝালো সেটাকে আমি ম্যাথামেটিক্যাল প্রমাণ করলাম। এখন এগুলো থেকে আমাদের মাত্রাগুলো একটু দেখবো। মাত্রা প্লাস একক এই জায়গাগুলো থেকে আসছে। দেখো, স্মরণের একক আমরা জানি এম, সময়ের একক জানি টি, দ্যাট মিনস সময়ের একক জানি সেকেন্ড বা এস। তাহলে আমরা এটাকে লিখতে পারি এম এস ইনভার্স 1। এগুলো অবশ্যই ছোট হাতের সব। তারপরে এখানে বেগের একক তো আমি এখান থেকে পাইছি, বেগের একক হচ্ছে ডেল ভি এর একক হচ্ছে এম এস ইনভার্স 1, আর নিচে আছে টি, টি এর একক হচ্ছে এস। তাহলে এটাকে আমরা লিখতে পারি এম এস ইনভার্স 2। এটা গেল একক বের করা। আরেকটা হচ্ছে একক আমরা জানি এসআই পদ্ধতিতে অনেকগুলো একক দেওয়া আছে, যেটা আমাদের ফার্স্ট চ্যাপ্টারে দেওয়া আছে সুন্দরভাবে, অথবা আমরা সেই ক্লাস 8 থেকে একক নিয়ে পড়ে আসছি। এসআই একক, দৈর্ঘ্যের একক মিটার, তারপর কেজির একক, ভরের একক কেজি, এগুলো সব ব্যাপারে
ওখানে একক দেওয়া আছে, এককগুলো যদি জানে তাহলে আমরা একক বের করতে পারবো, যে কোনো একক আমাদের জন্য নট ডিফিকাল্ট, আমরা সবগুলো বের করতে পারবো। মাত্রা সমীকরণটা ঠিক একই জিনিস, একইভাবে বের করবো মাত্রা সমীকরণটা। মাত্রা সমীকরণের জন্য আমরা জানি সরণের মাত্রা হচ্ছে বড় হাতের এল, সরণের মাত্রা সমীকরণ হচ্ছে বড় হাতের এল, সময়ের মাত্রা সমীকরণ হচ্ছে বড় হাতের টি। তাহলে এটাকে আমরা লিখতে পারি এল টি ইনভার্স 1। দেখো আমাদের এখানে একটু মিস্টেক ছিল, এল টি ইনভার্স 1 এটা হবে এল টি ইনভার্স 2, সরি। তাহলে আমরা এটা লিখতে পারি এল টি ইনভার্স 1, যেটার সঙ্গে এটা মিলে যায়। 2 নম্বরটা হচ্ছে আমরা দেখো বেগের মাত্রা সমীকরণ এখানে পাইছি এল টি ইনভার্স 1, আর নিচে হচ্ছে টি ইনভার্স 1। তাহলে এটি ইনভার্স যদি টি, শুধু এটি যদি উপরে যায় তাহলে এটা হয় এল টি ইনভার্স 2। তাহলে আমাদের ত্বরণের মাত্রা সমীকরণ এল টি ইনভার্স 2 আর বেগের মাত্রা সমীকরণ এল টি ইনভার্স 1 আমরা এখান থেকে পাইছি, মানে বের করতে পারি। বাট তুমি চাইলে মুখস্থ করে রাখতে পারো। মাত্রা সমীকরণ বের করার জন্য কোশ্চেন হতে পারে যে ভাই এতগুলো মাত্রা সমীকরণ কিভাবে বের করবো, সব মাত্রা সমীকরণ বের করা সম্ভব, এই জন্য জাস্ট কয়েকটা মাত্রা সমীকরণ মুখস্থ করতে হবে। আমি একটু লিখে দিচ্ছি, যদি পারো খাতাতে নোট করে নিবা। এই ব্যাপারটা আশা করি ক্লিয়ার। আমি তোমাদের মাত্রা সমীকরণগুলো একটু বলে দিই। যে সকল মাত্রা সমীকরণগুলো যদি মুখস্থ রাখো, যেমন একটা হচ্ছে দৈর্ঘ্য ভর, তারপর হচ্ছে বল, সময়, দৈর্ঘ্য, ভর, বল, সময়। আচ্ছা, দৈর্ঘ্যের ভর হচ্ছে মাত্রা সমীকরণ হচ্ছে এল, ভরের হচ্ছে বড় হাতের এম, বলের হচ্ছে এম এল টি ইনভার্স 2, আর সময়ের হচ্ছে বড় হাতের টি। আর যদি এক্সট্রা ভাবে পারো তাহলে বেগ এল টি ইনভার্স 1 এবং ত্বরণ এল টি ইনভার্স 2। এই দুইটা এইগুলো সমীকরণগুলো যদি তোমার মুখস্থ থাকে তাহলে পৃথিবীতে এমন কোনো মাত্রা সমীকরণ না যেটা তুমি বের করতে পারবে না। বিশ্বাস না হলে আমি জাস্ট একটা প্রমাণ দেখাচ্ছি। মনে করো কাজের মাত্রা সমীকরণ, কাজের মাত্রা সমীকরণ আমি জানি না, বের করব। তাহলে আমরা কাজ মানে কি জানি? কাজ হচ্ছে, কাজকে আমরা ডাব্লু দ্বারা প্রকাশ করি, ডাব্লু ইকুয়াল টু এফ এক্স। আমরা সূত্র জানলে মাত্রা সমীকরণ বের করতে পারবো। ডাব্লু ইকুয়াল টু হচ্ছে এফ এক্স, তার মানে এখানে হচ্ছে এফ এক্স। এখন দেখো এফ মানে হচ্ছে আমরা বল, তাহলে বলের মাত্রা সমীকরণ আমরা তো মুখস্থ করে রাখছি, তাহলে আমরা এখানে লিখবো এম এল টি ইনভার্স 2, এটা গুণিত এক্স। এক্স মানে কি বললাম তো, দূরত্ব, সরণ, এগুলোকে সবগুলোকে এক্স ডি আর এগুলো দ্বারা প্রকাশ করা হয়। তাহলে এক্স মানে হচ্ছে দূরত্ব, দূরত্বের মাত্রা এখানে, দূরত্ব মানে তো হচ্ছে দৈর্ঘ্য, তাহলে দৈর্ঘ্যের মাত্রা এখানে দেওয়া আছে এল। তাহলে এগুলোকে আমি লিখতে পারি এম এল স্কোয়ার টি ইনভার্স 2। এটাই হচ্ছে তোমাদের কাজের মাত্রা সমীকরণ। আর একটা কথা, সেটা হচ্ছে মাত্রা সমীকরণকে সবসময় থার্ড ব্র্যাকেটের মধ্যে লিখতে হয়। এগুলোতে আমি থার্ড ব্র্যাকেট দিইনি, এইগুলা সিঙ্গেল আছে সেজন্য আমি থার্ড ব্র্যাকেট দিইনি, বাট সবসময় থার্ড ব্র্যাকেটের আন্ডারে মাত্রা সমীকরণকে লিখতে হবে। আশা করি এই তিনটা জিনিসের প্রকাশ, মাত্রা সমীকরণ, একক, এই ব্যাপারটা ক্লিয়ার। এখন আরেকটা যে জিনিসটা তোমাদের দরকার, এই অধ্যায় থেকে প্রশ্ন কিভাবে আসতে পারে সেটা কোশ্চেন লেভেলে আলোচনা করব। আরেকটা যেটা দরকার সেটা একটু বলবো, যে প্রশ্নগুলোর সাথে আমরা খুব বেশি জড়িত। মনে করো একটা কোশ্চেন দেওয়া হয়েছে যে কোন বস্তুর বেগ 10 ms ইনভার্স 1 বলতে কি বুঝো? আর একটা কোশ্চেন দেওয়া হয়েছে কোন বস্তুর ত্বরণ 10 ms ইনভার্স 2, ত্বরণ যত সুতরাং এক তো চেঞ্জ হবে, বলতে কি বুঝো? এটা তোমার কোশ্চেন আসছে, আশা করি বুঝতে পারছো যে এই কোশ্চেনগুলো কোথায় আসে। তোমাদের অনুধাবন খ নম্বরে কোশ্চেনটা আসে। তো এখন যেটা তোমার করা লাগবে সেটা হচ্ছে ওই যে থিওরি তোমাকে পড়তে হবে আর ম্যাথমেটিক্যালি চিন্তা করতে হবে। তোমাকে থিওরি কি পড়েছিলে, এখানে কোশ্চেনটা বলা হয়েছে বেগ এত বলতে কি বুঝো, তার মানে তোমাকে বেগটা ইনক্লুড করা হয়েছে, তার মানে তোমাকে বেগের মানের কথা বলা হয়েছে। তো আমরা বেগ বলতে নরমালি কি জানি, দেখালাম তো একটু আগে। বেগ হচ্ছে ভি, যেটাকে আমরা বলছি সরণের পরিবর্তন, কার সাপেক্ষে? টি এর সাপেক্ষে। দ্যাট মিন্স হচ্ছে এস ডিভাইড বাই টি। আমি এখানে ডেল দিলাম না, কারণ এখানে এস তো একটাই, তোমাদের ইচ্ছা দিতে পারো ডেল এস ভাগ টি। এটা যদি বলা হয় তাহলে এটা হচ্ছে আমার ম্যাথমেটিক্যালি চিন্তা। এখন আমি এই জিনিসটাকেই লিখবো। কিভাবে লিখবো? নিচে যেটা থাকবে সেটাকে আমি প্রথমে লিখবো। তাহলে এটাকে লিখতে হবে তোমাকে খ নাম্বারের জন্য, যেহেতু সেম জিনিস লিখতে হবে। কোন বস্তু যদি 1 সেকেন্ড সময়ে
নিচের টি আমি লিখে ফেলছি, তাহলে উপরে আর কে থাকে, এস থাকে। তাহলে এস মানে কি দূরত্ব 1 সেকেন্ড সময়ে, যদি কোনো বস্তু 1 সেকেন্ড সময়ে 10 মিটার দূরত্ব অতিক্রম করে, 10 মিটার দূরত্ব অতিক্রম করে, তাহলে সেই বস্তুর বেগ 10 ms-1 এটা বলতে পারি। কিভাবে বলতে পারলাম দেখো, আমি যদি এটাকে ম্যাথের আন্ডারে করি তাহলে এর এখানে লিখবো 1 আর এস এর এখানে লিখবো 10, তার মানে এটার মান কিন্তু আমার 10ই থাকে। ওকে ফাইন। এখন যদি কেউ বলে যে 2 সেকেন্ড সময়, তাহলে এখানে দূরত্বের মানটা কি চেঞ্জ হবে? অবশ্যই দূরত্বের মান চেঞ্জ হবে। কেউ যদি এখানে 10 দিয়ে দেয় তাহলে সেটা অবশ্যই ভুল। কিভাবে? আমি যদি এখানে মানটা এইভাবে বসাই যে নিচে লিখলাম 2 উপরে লিখলাম 10, তার মানে মান কত দাঁড়ায় 5, এটা কখনোই হবে না। তার মানে এই মানটাকে আমার অবশ্যই করতে হবে কি 20। যদি কেউ 2 সেকেন্ড সময়ে 20 মিটার দূরত্ব অতিক্রম করে, তার বেগের মানটা 10 ms-1। তুমি অবশ্যই 1 নাম্বারটাই খেয়াল করবা কোশ্চেন লেখার সময়। বাট 2 নাম্বারটা কেন দেখাইলাম, তার কারণ হচ্ছে তোমাদের অনুধাবনমূলক কিছু কোশ্চেন আছে যেগুলোতে 3টা-4টা করে অপশন দেওয়া থাকে এবং 2টা-3টা করে ঠিক হয়। তো অনুধাবনের জন্য এরকম টাইপের কোশ্চেন দিয়ে স্টুডেন্টদের বিভ্রান্ত করা হয় যে 2 সেকেন্ড দিলে মনে হয় যে হবে না, অথবা 2 সেকেন্ড দিয়ে এখানে 10 দেয়, অনেকে ভাবে যে না এটাও ঠিক, 2 সেকেন্ড দিয়ে 20 দেয়, বুঝতে পারে না যে এটা ঠিক হবে না। তো ওকে ফাইন, এটা আশা করি ক্লিয়ার। একইভাবে এটা এই কোশ্চেনের সলভ তোমরা হয়তো করতে পারবা, তারপর আমি একটু দেখাই দিই কিভাবে লিখবো। ত্বরণের কথা বলেছে, ত্বরণ মানে কি আমরা জানি, a হচ্ছে ডেল ভি ভাগ টি, নিচে আছে কি টি, তার মানে আমরা সেম ভাবে লিখবো 1 সেকেন্ড সময়ে যদি কোনো বস্তুর কি হবে, উপরে কি আছে বেগ, তাহলে আমরা লিখবো যদি কোনো বস্তুর বেগ 10 ms-1 হয়, তাহলে সেই বস্তুটার ত্বরণ বলা হবে 10 ms-2। কিভাবে আমরা একটু ম্যাথমেটিক্যালি দেখি। এখানে হচ্ছে 1 সেকেন্ড দেওয়া আছে আর এটাকে দেওয়া আছে 10, তার মানে এটা কি आंसर তো 10ই হয়। আর একক তো আমরা জানি ms-2। নিচে তোমার যদি s দাও, এখানে যদি ms-1 দাও, তাহলে তো এটা 10 ms-2ই হবে। সেম কাহিনী। যদি এখানে 2 সেকেন্ড দেওয়া হয় তাহলে এখান থেকে করতে হবে একইভাবে উপরেরটার মতো, কারণ এই দুইটা ভাগ আছে। যদি গুণ থাকো তাহলে কি করতে হবে সেটা দেখাচ্ছি পরে। তো এখানে তাহলে আমাকে সেম ভাবে করতে হবে 20 ms-1, তাহলে আমার মানটা ঠিক হবে, আদারওয়াইজ ভুল হবে। যদি এখানে কেউ 10 দিয়ে দেয় তাহলে অ্যানসারটা ভুল হবে। ওকে, এখন গুণের যেহেতু কথা আসলো, তাহলে মনে করো একটু কাজের কথা যায়, w দেওয়া আছে fx। এখানে যদি কেউ এরকম করে 1 মিটার দূরত্ব অতিক্রম করতে বলের প্রয়োজন হবে 10 নিউটন, এরকম যদি কেউ লিখে তাহলে ঠিক আছে। কেউ যদি এখানে 2 মিটার দিয়ে দেয় বাই চান্স, তাহলে এখানে তার কি করতে হবে 20 করতে হবে? কখনোই করতে হবে না। তার কারণটা হচ্ছে দুইটা গুণ অবস্থা আছে। দেখো এখানে যদি তুমি 2 দাও তাহলে 2 এর সাথে কত গুণ করলে 10 হবে, 2 এর সাথে 5 গুণ করতে হবে, তার মানে এখানে অ্যানসারটা হবে 5 নিউটন। আই থিংক ক্লিয়ার। ওকে, আমরা যদি এবার একটু কোশ্চেনে যাই যে কোশ্চেনগুলো কি কি হতে পারে। কোশ্চেন এখান থেকে কর ক্ষয়ের বেশি হবে না, তার কারণ হচ্ছে কয়ে তোমাকে বলতে পারে দূরত্ব কি বা বেগ কি, ত্বরণ কি, মন্দন কি, এরকম ক নাম্বার হতে পারে। আর খ নাম্বারে তোমাকে এই কোশ্চেনটা দিতে পারে, যে কোশ্চেনটা আমি কিছুক্ষণ আগে সলভ করলাম, যে 10 ms-1 বলতে কি বোঝো, তারপর 20 ms-2 বলতে কি বোঝো। ওটার আরেকটু বেসিক আছে, সেটা হচ্ছে তোমাকে যদি বলা হয় 20 ms-2 বলতে কি বোঝো, তাহলে এরকম টাইপের কেউ করতে পারে যে সেটা হচ্ছে 1 সেকেন্ড সময়ে, এটা যদি দেখালাম 1 সেকেন্ড সময়ে কত করতে হবে 20 ms-1 তার বেগ হতে হবে। বাট কেউ যদি এরকম মনে করে যে 1 ms-1 বেগ অর্জনের জন্য সময় লাগে, তাহলে তোমাকে দিতে হবে 20 সেকেন্ড, মানে দুইটার সরি এটা আসবে না, কারণ এটা হচ্ছে ভাগ অবস্থায়। বেগ ত্বরণ হচ্ছে v ভাগ t। তোমাদের 1 সেকেন্ড সবসময় নিচের জিনিসটাকে ফার্স্টলি ধরে করতে হবে। ত্বরণের এখানে আসা আরেকটা জিনিস দাঁড়ায়, সেটা হচ্ছে মন্দন। হোয়াট ইজ মন্দন? মন্দনটা কিছুই না, জাস্ট ত্বরণের একটা পার্ট। যদি কোথাও এরকম দাঁড়ায় যে ঋণাত্মক মান, মনে করো কোনো একটা জিনিসের মান দেওয়া আছে 10 ms-2, মানটা বেরোচ্ছে মাইনাস, এটাকে তুমি এভাবে বলতে পারো মন্দন 10 ms-2।
মন্দন মানে হচ্ছে ঋণাত্মক ত্বরণের মানকে মন্দন বলা হয়, ঋণাত্মক ত্বরণের মানকে মন্দন বলা হয়। মানে নেগেটিভ চিহ্নটা যদি ত্বরণের সংখ্যার আগে বসে তাহলে নেগেটিভটার মান মানে নাম হচ্ছে মন্দন, অন্য কিছু না। তুমি এটাকে এভাবে বলতে পারো ত্বরণ, ত্বরণ হচ্ছে -10 ms−2। আর যদি কথাটা লেখা হলো মন্দন তাহলে তুমি আর মাইনাস ইউজ করতে পারবে না, তোমাকে লিখতে হবে মন্দন 10 ms−2। কেউ যদি লিখে মন্দন -10 ms−2 তাহলে সেটা ভুল। তো কোশ্চেন তোমাদের ক নাম্বার এবং খ নাম্বারের বাইরে এই জায়গা থেকে আসবে না। ফিজিক্সের জন্য আরেকটা কথা বলি, সেটা হচ্ছে যে ফিজিক্সে পুরো মেন বই পড়া ক এবং খ কমন পাবা। গ ঘ তোমাকে ম্যাথমেটিক্যাল টার্ম যেহেতু, সুতরাং গ ঘর জন্য তোমাকে আলাদা ম্যাথমেটিক্যাল চিন্তা করতে হবে সব ব্যাপারে, কোনটা কিভাবে কি করতে হবে না করতে হবে। আমার সৃজনশীল ক্লাসে ওটা সম্পূর্ণভাবে বলা আছে, তো এই পার্টটা একটু দেখে নিবা তাহলে তোমার জন্য সুবিধা হবে। সো আজকের মতো ক্লাস এখানেই শেষ, ধন্যবাদ।